ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব সংবিধান সভার গঠন পদ্ধতি নিয়ে। ভিডিও শুরুর আগে প্রতিটা ভিডিওর মতো তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রতি 100 জন দর্শকের মধ্যে মাত্র 3 জন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে। তাই তোমাদের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও থেকে তোমরা সামান্যতম উপকার পাও তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটন প্রেস করতে ভুলে যেও না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে বা আমাদেরকে নতুন ভিডিও আরও নতুনভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার উদ্দীপনা যোগায়। শুরু করছি আজকের ভিডিও। স্বাধীনতা লাভের বহু আগে থেকেই ভারতবাসীর দাবি ছিল তারা গণপরিষদ বা সংবিধান সভা গঠন করে নিজেদের সংবিধান নিজেরাই রচনা করবে। সেই মতো স্বাধীনতা লাভের আগে 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়। 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের এক সম্মেলনে গণপরিষদ গঠনের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। এর 3 বছর পর 1939 খ্রিস্টাব্দে রামগড় কংগ্রেস সম্মেলনে কংগ্রেস কার্যকরী সমিতি গণপরিষদ গঠনের পক্ষে জোরালো অভিমত ব্যক্ত করে। অবশেষে 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার গণপরিষদ গঠনের মাধ্যমে ভারতের সংবিধান রচনার বিষয়টি নীতিগতভাবে মেনে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন চার্চিল মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে আসেন 1942 খ্রিস্টাব্দের 23 মার্চ। ক্রিপস ভারতবাসীর কাছে তার বিভিন্ন প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে বলা হয় ব্রিটিশ সরকার ও গণপরিষদের মধ্যে চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে, কিন্তু মুসলিম লীগ পৃথক গণপরিষদ গঠনের দাবি জানায়। পাশাপাশি জাতীয় কংগ্রেসও ক্রিপস প্রস্তাবকে অগ্রাহ্য করে। এই পরিস্থিতিতে ব্রিটিশ কুপল্যান্ডকে ভারতে পাঠায়। কুপল্যান্ড ঐক্যমতের ভিত্তিতে কংগ্রেস ও লীগের কাছে ক্ষুদ্র আকারের গণপরিষদ গঠনের প্রস্তাব রাখেন। এই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তে ঐক্যমতের ভিত্তিতে গণপরিষদ গঠনের উল্লেখ থাকায় কুপল্যান্ড পরিকল্পনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুযায়ী 4টি মূল নীতির ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়। এই 4টি নীতির প্রথমটি ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলি তাদের মোট জনসংখ্যার নির্দিষ্ট অনুপাত অনুযায়ী গণপরিষদে আসন লাভ করবে। প্রতিটি প্রদেশ 10 লক্ষ জন পিছু একজন করে প্রতিনিধি গণপরিষদে পাঠাতে পারবে। দ্বিতীয়, গণপরিষদের সকল আসন সাধারণ শ্রেণী, অশিখ, অমুসলমান, শিখ ও মুসলমান এই 3 সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হবে। তৃতীয়, প্রাদেশিক আইনসভাগুলিতে প্রত্যেকটি সম্প্রদায়ের সদস্যবৃন্দ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকার প্রয়োগ করে নিজ নিজ প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এবং চতুর্থত বা শেষ, দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন প্রতিনিধি পাঠানো যাবে। 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে গণপরিষদ গঠন করার জন্য এক নির্বাচন অনুষ্ঠিত হয়। চিফ কমিশনার শাসিত 4টি শাসন সমেত ব্রিটিশ ভারত থেকে মোট 296 জন প্রতিনিধি নির্ধারণের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দলগত বিচারে কংগ্রেস শতকরা 69% আসন লাভের মাধ্যমে নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ 292টি প্রাদেশিক আসনের মধ্যে কংগ্রেস পায় 208টি এবং মুসলিম লীগ পায় 73টি আসন। সংবিধান রচনার লক্ষ্যে গঠিত খসড়া কমিটি 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করে। দীর্ঘ আলাপ আলোচনার পর রচিত হয় ভারতীয় সংবিধান।